স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সালম। এবার জানাবো খবরের বিস্তারিত। মধ্যরাতে উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ট্রেন ধর্মঘট তুলে নিলেন রেলওয়ের রানিং স্টাফরা। ফলে সারা দেশে শুরু হয় ট্রেন চলাচল। উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবিরের বেইলি রোডের বাসভবনে বৈঠক শেষে রাত 2:45টায় ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ের রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। বৈঠকে ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এ সময় ট্রেন যাত্রীদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন ইউনিয়নের নেতৃবৃন্দ। এখন থেকে আরএল আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিলাম। আমি ওনাদেরকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সকল রানিং স্টাফদের ভাইদেরকে বলতে চাই যে মাননীয় উপদেষ্টা মহোদয় যখন কথা দিয়েছে 160 বছর থেকে ওইটা উনি করে দিবে। আমি আমার রানিং স্টাফ ভাইদেরকে বলবো তারা যেন কাজে ফিরে যায়। শ্রমিক নেতৃবৃন্দ এবং ছাত্র নেতৃবৃন্দ আমাকে অনুরোধ জানিয়েছেন যে এইটা তুলে দেওয়ার জন্য। তো এইটা আমি তুলে দেওয়ার জন্য মাননীয় অর্থ উপদেষ্টার সঙ্গে করব। রেলের যারা ওনারা যে বিদ্যমান যে সুবিধা দিয়ে আছে সেগুলো সব বহাল থাকবে। কর্মবিরতি প্রত্যাহারের পর ভোর রাত থেকেই কাজে ফিরেছেন রেলওয়ের রানিং স্টাফরা। এরপর থেকে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। সবশেষ পরিস্থিতি জানাতে কমলাপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, গতকাল সারা দিন আমরা ভোগান্তির চিত্র দেখেছি বিভিন্ন রেল স্টেশনে। সারা দেশের রেল চলাচল যেহেতু বন্ধ ছিল, মধ্যরাতে বৈঠকের পর তো আসলে কাজে ফেরার রানিং স্টাফটা সিদ্ধান্ত এসেছে। তো সময় মতো কি ট্রেন চলে যাচ্ছে কিনা, আপনার কাছে যে তথ্য আছে যে পর্যন্ত কয়টি স্টেশন থেকে সময় মতো ট্রেন ছেড়ে গিয়েছে সেখানকার যাত্রীরা বা কি বলছেন, সব মিলে জানাবেন। সাথী কর্মবিরতি যে বিষয়টি ছিল সেটা কিন্তু প্রত্যাহার করেছে। আমরা যেটা জানতে পেরেছি, আপনি যেটা জানান যে কর্মবিরতি প্রত্যাহার করে ভোর 6টা থেকে কিন্তু ট্রেন যাতায়াত শুরু হয়েছে। ইতিমধ্যেই ঢাকা থেকে প্রায় 5টি ট্রেন ইতিমধ্যে কিন্তু গন্তব্যে উদ্দেশ্যে ছেড়ে গেছে। তো সেক্ষেত্রে সেখানে রয়েছে বলাকা, এর পাশাপাশি রয়েছে আপনার ধূমকেতু, এরপর রয়েছে পর্যটক এক্সপ্রেস সহ আর অন্যান্য ট্রেনগুলো রয়েছে। তবে একটি ভোগান্তির যে বিষয়টি আমরা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে যে সাধারণ যাত্রীরা আসছেন, তারা কিন্তু যে ট্রেনগুলো ঢাকায় পৌঁছায়নি, মানে যখন কর্মবিরতি ছিল তখন যে ট্রেনগুলো ঢাকায় আছে সেগুলো কোনো শিডিউল বিপর্যয় বা বিলম্ব হচ্ছে না। তবে ঢাকার বাইরে যে ট্রেনগুলো অবস্থান করছিল কর্মবিরতির আগ মুহূর্তে, সেই ট্রেনগুলো কিন্তু আসতে অনেকটাই বিলম্ব বা শিডিউল বিপর্যয় বলা যায়। কারণ 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা লেগে যাচ্ছে অনেক ট্রেন। এবং কি আরেকটি বিষয় তথ্য দিয়ে রাখি যে ইতিমধ্যেই আমরা যেটা জানতে পেরেছি যে ভুড়িমারি এক্সপ্রেস যেটা আছে সেটা কিন্তু বাতিল করেছে, যাত্রা বাতিল করেছে, সেই বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি যাত্রীরা অনেকটাই ভোগান্তিতে পড়েছেন, কারণ ট্রেনের দেখা আসলে এখন পর্যন্ত পাওয়া যায়নি যে তিনি যে গন্তব্যে যাবেন সেই অনিশ্চয়তার মধ্যে কিন্তু সময়টা পার করছেন এখনও সেই যাত্রী। আমি একটু জানতে চাই আপনার কাছে ভোগান্তি হচ্ছে কি ধরনের? হ্যাঁ, আমি তো বুড়িমারি এক্সপ্রেসে অনলাইনে টিকিট করেছিলাম, ওটা বাতিল করেছে। পরে জানলাম যে রংপুর এক্সপ্রেস এটা যাবে 9টা 10-এ টিকিট করলাম। তত সেবার জানলাম যে ওটা 10টায় আসতে পারে, সম্ভবত কোনো নিশ্চয়তা নেই। তারপরে কি অনিশ্চয়তার মধ্যে সময় পার করছে? অনিশ্চয়তার মধ্যে এখনও রয়েছে। এখনও আসবে কখন, কি সমাচার এখনও সঠিক তথ্য বলতে পারতেছে না, ওরাও বলতে পারতেছে না। শুনছিলেন সাথী একজনের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছিলাম পেরেছি বা তারা বলছেন যে ভোগান্তির বিষয়টি কিন্তু এখনও রয়ে গেছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে আরও অনেক যাত্রী আছে। আপনি কোত্থেকে এসেছেন? আমি আমার যাত্রাবাড়ি থেকে যাবেন, যাব বামনবাড়িয়া। ট্রেনের দেখা পেয়েছেন বা ট্রেনে কোনো সময় পেয়েছেন কিনা, কখন ছাড়বে? সকাল থেকে অপেক্ষা করছি, আমাদেরকে আশাহত করতেছে যে ট্রেন ছাড়বে, কিন্তু এখনও ছাড়ে নাই। আমরা স্টেশনে সবাই অপেক্ষা করছি। ভোগান্তি কেমন? ভোগান্তি অনেক হচ্ছে, কারণ টাইমটি শিডিউল ঠিক নাই। এখানে দেওয়া এক টাইম, কিন্তু টাইমটা ঠিক মতো দেওয়া না। কিছু ট্রেন গেছে, কিন্তু যাওয়ার কথা ছিল এই ট্রেনটা কিন্তু এখন যায়নি। আমরা অনেকক্ষণ ওয়েট করেছি, আর সবারই ভোগান্তি হচ্ছে।
অসংখ্য ধন্যবাদ। সাথে আসলে ভোগান্তি কিন্তু কাটেনি বলা যায়, কারণ ভোগান্তি তাদেরই কেটেছে যে সমস্ত ট্রেনগুলো মোটামুটি এই প্ল্যাটফর্মগুলোতে ছিল বা কমলাপুর রেল স্টেশনে যে ট্রেনগুলো ছিল সেগুলোতে কিন্তু কোনো ধরনের বিলম্ব হচ্ছে না বা কোনো ধরনের শিডিউল বিপরীত হচ্ছে না। তারা নির্দিষ্ট যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময় অনুযায়ী কিন্তু ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। তবে ঢাকার বাইরে যে ট্রেনগুলো অবস্থান করছিল সেই ট্রেনগুলোতেই আসলে সময়ের একটা বিলম্ব হচ্ছে বা শিডিউল বিপর্যয়ের কথা কিন্তু জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তো এই ছিল এখান থেকে সবশেষ। পরবর্তী সংবাদে অবশ্যই যাত্রীদের যে ভোগান্তি হচ্ছে সেসব বিষয়ে আরও তুলে ধরার চেষ্টা করব। সাথী, নিশ্চয়ই, ধন্যবাদ আরিফ। বরিশালে বাস মালিক সমিতির নেতাদের সাথে শিক্ষার্থীদের বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। তবে নিরাপত্তার দাবিতে বিভাগের অভ্যন্তরীণ 16টি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস মালিক ও শ্রমিকরা। যদিও স্বাভাবিক রয়েছে দূরপাল্লার বাস চলাচল। মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল ব্রজমোহন কলেজে শিক্ষার্থীর সঙ্গে বাস ভাড়া নিয়ে তর্কের পর শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষ হয়। এ সময় শিক্ষার্থীরা দুটি বাস ভাঙচুর করে। এই ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে বিভাগের সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে বাস মালিক সমিতি। এদিকে পটুয়াখালীতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব বাস চলাচলই বন্ধ। প্রশাসনের আশ্বাসে খুলনায় শ্রমিক নেতার মুক্তির দাবিতে ডাকা ধর্মঘট স্থগিত করেছে ট্যাঙ্ক লরি শ্রমিকরা। 3টি ডিপো থেকে উত্তোলনের পর শুরু হয়েছে জ্বালানি তেল সরবরাহ। রবিবার দুপুরে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে একটি মামলায় গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপরে ধর্মঘট শুরু করে খুলনার ট্যাঙ্ক লরি শ্রমিকরা। আজমের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান তারা। ধর্মঘটের কারণে দেশের বিভিন্ন জায়গায় জ্বালানি তেলের সংকট দেখা দেয়। এছাড়া একই দাবিতে মঙ্গলবার সারা দেশে ট্যাঙ্ক লরি শ্রমিকরাও আধাবেলা ধর্মঘট পালন করেন। পরে মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের সাথে শ্রমিকদের বৈঠকে দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত হয়। 15 দিনের মধ্যে 7 কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা এবং 1 মাসের মধ্যে এর কার্যক্রম শুরুর আলটিমেটাম দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। পাশাপাশি আন্দোলনকারীদের পিটিয়ে আহত করাদের 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে তারা। সচিবালয়ে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসের পর কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেও নতুন করে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার দুপুরে 7 কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী ও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে বসে। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষার্থীদের 5 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। তবে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনারে এক জরুরি সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে আহত কলেজ শিক্ষার্থীদের ব্যাপারে রাষ্ট্র উদাসীন। 24 ঘন্টার মধ্যে ওই সংঘর্ষে হামলাকারীদের আইনের আওতায় বিচারের দাবিও জানান তারা। আগে থেকেই যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি ছিলেন তাদেরকেও নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর পর সেখানে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা। দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। 6 দফা দাবি সহ আরও অতিরিক্ত বেশ কিছু বিষয় নিয়ে সরকার কাজ করবে বলেও ঘোষণা দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে। মঙ্গলবার ঘোষণার পর নিজেদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। দীর্ঘ 10 দিনের আন্দোলনের পর অশ্রুজ্জ্বলে ভাসলেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। নফল নামাজ আদায় করে 2 হাত তুলে লুটিয়ে পড়েন মোনাজাতে। এর আগে মঙ্গলবার দুপুর 2টার মধ্যে দাবি বাস্তবায়নের আলটিমেটাম দেয় আন্দোলনরত শিক্ষকরা। পরে মন্ত্রণালয়ে শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠকে শেষে আসে সুখবর। বাংলাদেশের সকল ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। 31 জানুয়ারির মধ্যে আমরা সেটা দাখিল করার জন্য বলেছি এবং মার্চ মাসের মধ্যে আমরা এটা চালু করব। সেখানে রেজিস্ট্রেশন স্থগিতের আদেশ প্রত্যাহার হবে। দাবি পূরণের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষকরা। আমাদের স্বতন্ত্র মাদ্রাসাকে জাতীয়করণের সকল পদ্ধতি আসবেন এই ঘোষণা করেছেন আমাদের। সরকারের এই ঘোষণায় নিজেদের অসহায়ত্ব লাঘব হবে, সম্মানের সাথে বাঁচতে পারবেন এমন প্রত্যাশা ইবতেদায়ী শিক্ষকদের। মেরাজের এই উসিলা দিয়া আজকে আমাদের এই সব কিছু আল্লাহ পাক কবুল করে নেছে। আমরা এই ঘোষণা শুনে আসক্তি হয়েছি
এবং আমাদের আত্মা একটু শান্তি পেয়েছি। এই বর্তমান সরকারের আমলে আমরা জাতীয়করণ ঘোষণা পাইছি, এই জন্য এই সরকারকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে এখন ছেলে মেয়েদের সঙ্গে ভালোভাবে থাকতে পারি। তবে চলতি বছরের জুনের মধ্যে এসব দাবি পূরণের সিদ্ধান্ত চূড়ান্ত না হলে জুলাই থেকে আবারও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। মানুষ যদি রাজনৈতিক দলের সঙ্গে না থাকে তাহলে সেই দলের কোনো সার্থকতা নেই। কোনো দল বা ব্যক্তি জনবিচ্ছিন্ন হলে তার পরিণতি 5ই আগস্টের মতো হবে। দেশের 3 জেলায় আয়োজিত কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের জনগণের পাশে থাকারও নির্দেশ দেন তিনি। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির 31 দফা ও জনসম্পৃক্তি কর্মশালা। 3 জেলার এই কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, যে কোনো পর্যায়ে নেতাকর্মীরা অন্যায় বা খারাপ কাজে যুক্ত হলে তাদের সাথে সম্পর্ক রাখবে না বিএনপি। আপনি একজন রাজনৈতিক কর্মী বা একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনার পিছনে যদি পাবলিকই না থাকে, তো আপনি কিসের রাজনৈতিক নেতা, কিসের রাজনৈতিক কর্মী? আপনার পিছনে যদি পাবলিকই না থাকে, কিন্তু যে খারাপ তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না। তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে বলেন, কোনো দল জনবিচ্ছিন্ন হলে পরিণতি হবে 5ই আগস্টের মতো। একটি রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হয়, জনবিচ্ছিন্ন হলে জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয়, ভাই আমরা 5ই আগস্ট দেখেছি না? আমরা 5ই আগস্ট দেখেছি। 5ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। জনগণ বিএনপির উপর আস্থা রাখছে, কিন্তু সেই বিশ্বাস যারা নষ্ট করতে চায় তাদের ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারেক রহমান। এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ। প্রতিষ্ঠার 9 বছরেও নিজস্ব ক্যাম্পাস নির্মাণ না হওয়া, শিক্ষক সংকট সহ নানা জটিলতায় জর্জরিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। নিজস্ব ক্যাম্পাস না থাকায় স্থানীয় 2টি কলেজ ও 1টি কমিউনিটি সেন্টারে চলছে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম, যেখানে মিলছে না ক্যাফেটেরিয়া, আবাসন, যানবাহন ও লাইব্রেরি সুবিধাও। ফলে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। সিরাজগঞ্জের শাহজাদপুরে 2018 সালে কার্যক্রম শুরু করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। তখন প্রতিষ্ঠানটির নামে বরাদ্দ দেওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি রেখে যাওয়া 225 একর জমি। কিন্তু প্রতিষ্ঠান 9 বছরেও হয়নি স্থায়ী ক্যাম্পাস। শাহজাদপুর মহিলা কলেজ, সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজ সহ ভাড়া করা 2টি বাড়িতে চলছে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। বর্তমানে 5টি বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা 1200-এরও বেশি। উচ্চশিক্ষা নিতে আসা শিক্ষার্থীদের জন্য নেই আবাসন, খেলাধুলার মাঠ, প্রয়োজনীয় সংখ্যক শ্রেণীকক্ষ ও লাইব্রেরি। ফলে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের সুবিধাবঞ্চিত হয়েই সমাপ্ত হচ্ছে শিক্ষাজীবন। আমাদের আবাসিক যে সমস্যা, সেটার জন্য খুব বেশি আমাদের সাফার করতে হচ্ছে। এখানে গবেষণা করা হবে, অনেক জিনিস নিয়ে রিসার্চ করা হবে, সেসব বিষয়গুলো আমরা কোনোভাবে সম্পূর্ণভাবে করতে পারছি না। আমাদের ক্লাসরুমের আবার সংকট থাকার কারণে আমরা রেগুলার ক্লাসও করতে পারতেছি না। স্থায়ী ক্যাম্পাস সহ বিভিন্ন দাবিতে সোচ্চার হয়েছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাস না থাকলে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পারে না। আমরা আন্দোলন অব্যাহত রেখেছি, যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় এই আন্দোলন আরো বেগবান হবে। লং মার্চ টু সচিবালয় এর মতো কর্মসূচি আমরা সামনে নিতে যাচ্ছি। 100 একর জমিতে ক্যাম্পাস নির্মাণের জন্য 595 কোটি টাকার একটি প্রকল্প শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় বলে জানান উপাচার্য। ছাত্রদের দাবির সাথে আমাদের দাবির কোনো পার্থক্য নেই। আমরা স্থায়ী ক্যাম্পাস চাই এবং ছাত্র স্থায়ী ক্যাম্পাস চাই। এই সরকার, আমরা মনে করি তারা আমাদের দাবিটি বুঝবেন। ছাত্ররা যে রাস্তায় আছে, কষ্ট করছে, তাদের প্রতি দৃষ্টি দিন এবং আমাদের যৌক্তিক দাবি মেনে নিন এবং অর্থ বরাদ্দ করুন, যাতে আমরা স্থায়ী ক্যাম্পাস শুরু করতে পারি। শিগগিরই প্রকল্প অনুমোদনের মধ্য দিয়ে শুরু হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নির্মাণ। ফিরবে শিক্ষার পরিবেশ, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। গাইবান্ধায় অসময়ে ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন দেখা দিয়েছে। অব্যাহত ভাঙনে ভিটামাটি, বাড়িঘর ও আবাদি জমি নদী গর্ভে বিলীন হয়ে নিঃস্ব হয়ে পড়েছে অর্ধশতাধিক পরিবার। ভাঙন আতঙ্কে নদী পাড়ের আরও কয়েকশো পরিবার। জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। আর ভাঙন রোধে অস্থায়ী নয়, স্থায়ী সমাধানের দাবি নদী পাড়ের মানুষের। প্রতিদিন এভাবেই ভাঙছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নদীপাড়ের কয়েকটি গ্রাম।
অসময়ে ব্রহ্মপুত্র নদের আগ্রাসী হয়ে ওঠায় পুটিমারি গ্রাম থেকে দত্তের খামার সহ কয়েকটি গ্রামের বাড়িঘর ও আবাদি জমি এখন নদীগর্ভে বিলীন। অব্যাহত ভাঙনে নদীগর্ভে চলে গেছে শতাধিক একর ফসলি জমি। প্রতিদিনই ভাঙছে নতুন নতুন বাড়িঘর ও ফসলি জমি। এরই মধ্যে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে অর্ধশতাধিক পরিবার। আমার স্বামী সম্পদ আর কিছু ঘুরি চাই না, এখন আমার বাড়ি ভিতর দরকার। 3 মাস থেকে নদী ভাঙন শুরু হয়ে গেছে। পূর্বে অলরেডি 2টা গ্রাম চলে গেছে, একটা উত্তর শ্রীপুর গ্রাম, 2টা, একটা পুরিমারি গ্রাম। এর মধ্যে কোনো জমা জমি সব কিছু গেছে। এখন যে লোকগুলো থাকবে কোথায়, এরও আশ্রয়ই নেই। ভাঙন প্রতিরোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি নদী তীরের মানুষের। ঊর্ধ্বতন কর্মকর্তারা পানি উন্নয়ন বোর্ডের এরা যদি লক্ষ্য করে তাহলে আমাদের কিছুটা একটু সহায়তা করে, তাহলে আমরা আশ্রয় পাবো না। এই নদী প্রতিরোধ কিভাবে হবে, এটা আমার সরকারের কাছে রিকোয়েস্ট থাকলো যে যাতে আমাদের নদী ভাঙনটা প্রতিরোধ হয়। জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পাশাপাশি স্থায়ী প্রতিরোধ ব্যবস্থার জন্য প্রকল্পের কাজও চলমান রয়েছে। আমরা বর্তমানে 160 মিটার দৈর্ঘ্যে জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে যেখানে বসতবাড়ি এবং জনগুরুত্বপূর্ণ স্থাপনা আছে সেগুলো রক্ষায় জিও ব্যাগ ডাম্পিং কাজ চলমান রাখছি। ব্রহ্মপুত্র নদের উজানে লালচামার ও ভাটিতে কামারজানি এলাকায় ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শেষ হলেও মাঝে 3.5 কিলোমিটার অংশ অরক্ষিত রয়েছে। টিভিসি নিউজ ডেস্ক। মালয়েশিয়া প্রবাসীর সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠছে আপন ভাইয়ের বিরুদ্ধে। পটুয়াখালীর গলাচিপার চিকনিকান্দি এলাকায় ঘটেছে এমন ঘটনা। ভুক্তভোগী মুকসিদুলের অভিযোগ, 15 বছর ধরে সম্পত্তি ভোগের পর দেশে ফিরলে তা কৌশলে লিখে নেন ছোট ভাই নেসারউদ্দিন প্রিন্স। তবে অভিযোগ অস্বীকার করেন অভিযুক্তকারী। পটুয়াখালীর গলাচিপার চিকনিকান্দি ইউনিয়নের বাসিন্দা মুকসেদুল শিকদার জীবিকার তাগিদে 1993 সালে পাড়ি জমান মালয়েশিয়ায়। তার পাঠানো টাকায় কেনা জমিতে দোকান তৈরি করে দেন বাবা হেমায়েত শিকদার। প্রায় 17 বছর ধরে দোকান ভাড়ার টাকা ভোগ করেন ছোট ভাই প্রিন্স। এমনকি প্রতারণা করে লিখে নেন দোকানও। বিদেশ থেকে 21 বছর পর আইলাম দেশে আসার পরে এখন আমার ঘর বাড়ি কিছুই নেই, সব লিখে বলে লেগে গেছে। আমি তাই আমার দুলাভাইয়ের বাড়িতে কল্যাণ কলর ঘরে থাকতে পারতেছি না। ও আমার কাছ থেকে 7 কাগজে সই নিয়েছে। সই নেওয়ার পরে আমি কইতেছি আমি ঘর কিনে লাইছি। প্রবাসী মুকসেদুলের মা ছেলে প্রিন্সকে ভাইয়ের সম্পত্তি ফিরিয়ে দিতে বললে শুরু হয় টালবাহানা। উল্টো মাকে দিয়ে দেয়াচ্ছেন মিথ্যা সাক্ষ্য। ভাই ভাই ব্যাপার, এটা তো পড়শি মানুষ না, 3 লাখ টাকা লাগবে না, তোমার টাকা তুমি লইয়ে যাও আর ঘর ফিরিয়ে দাও। নালে সামনে খুন কারে করবা, বুইনে গো লইয়া কর। মুকসিদুলের নালে মারে এই 2 জন তো খাবি, এই তো। আর হুজুর মানুষ জানিয়া হুনিয়া যদি ই করো আল্লাহ উপরে আসছে। মানুষ জানে যে আমরা ভালো আছি। আমার গর্ভবতী করে আমার তো শরম, তো আমি তো যাই না, আমি গলাচিপাকে যাই, যাই দলিলটা লেয়াই কমপ্লিট করি। আপনার ফোন দেবো, আগে দলিলটা পড়িয়া আপনার কষ্ট করে চলে দিবেন, যেহেতু নিজের মধ্যে আমার লেনদেন করতেছি, কেউ জানে না। আমার কাছ থেকে সে মোট 25 লক্ষ টাকা নেছে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার লোকজনও। এই জালিয়াতি ব্যাপারটা সুষ্ঠু যদি লিগা দিল না, দলিল থাকে আমরা লিগা সালিশি জানান দরকার। মায়ের যে বলে মায়ের যে বলে, কিন্তু মায়ের তো কোনো বোধ নাই। আমি ঘর বসে ছিলাম, আমি ঘর থেকে আমি টাকা দিয়েছিলাম 25 লক্ষ টাকা। এই জন্য জালিয়াতি হয়েছে, এই জালিয়াতি আমরা বিচার তদন্ত করে ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কোনো পক্ষ যদি মৌখিক ভাবে আসেও যদি বলে যে আমরা স্থানীয়ভাবে এটা সমাধান চাই, আপনারা এটা মধ্যস্থতা করেন, আমার কথা আমার কাছে যদি আসে যেটা ন্যায্য সেটাই আমরা করি, যেটা লিগ্যাল সেটাই। কে কলিগ কে কি এটা দেখার বিষয় না। প্রবাসী ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ ও হয়রানির অভিযোগে বড় ভাই নেসারউদ্দিন প্রিন্সকে সামাজিকভাবে বয়কট করার কথা জানিয়েছে এলাকাবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। পৃথিবীর শেষ রাস্তা কোথায় তা জানার আগ্রহ অনেকের। নরওয়ের ফিনমার্ক প্রদেশে অবস্থিত E69 হাইওয়েকে বলা হয়ে থাকে পৃথিবীর শেষ রাস্তা, যেখানে কাউকে একা যাওয়ার অনুমতি দেওয়া হয় না। নরওয়ের উত্তরাঞ্চলের হোনিংসবার্গ থেকে শুরু হয়ে নর্থ ক্যাম্প পর্যন্ত বিস্তৃত রাস্তার দৈর্ঘ্য প্রায় 129 কিলোমিটার। ভৌগোলিকভাবে আর্কটিক মহাসাগরের কাছে অবস্থিত E69 হাইওয়ে, যা একে ইউরোপ ও উত্তর মেরুর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ রুটে পরিণত করেছে। পৃথিবীর অন্যতম গভীরতম সমুদ্রতলীয় টানেলও এখানে। E69 এমন এক সড়ক যেখানে মানুষ প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন, তবে বিপজ্জনকও।
বরফাচ্ছন্ন আর্কটিক অঞ্চলের মধ্য দিয়ে যাওয়া এই রাস্তা প্রকৃতিপ্রেমী এবং দুঃসাহসিক ভ্রমণকারীদের জন্য এক বিশেষ আকর্ষণ। E69 হাইওয়ের কাছে আছে বিখ্যাত পর্যটন কেন্দ্র। উত্তর মেরুমুখী পাহাড়ি ঢাল এর সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। তীব্র শীত, বরফ এবং তুষারপাতের কারণে রাস্তা প্রায় সময় বন্ধ হয়ে যায়। ঝোড়ো হাওয়া এবং ঘন কুয়াশা গাড়ি চালানোর জন্য চ্যালেঞ্জ তৈরি করে। তুষারপাতের সময় এখানে দুর্ঘটনার ঝুঁকিও বেশি। তাই পৃথিবীর শেষ রাস্তায় একা যাওয়া নিষিদ্ধ, শুধু একটি দলে সেখানে যাওয়ার অনুমতি মেলে। E69 হাইওয়ে তৈরির পরিকল্পনা শুরু হয় 1930 সাল নাগাদ। 1934 সালে হাইওয়ে তৈরির সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ধীরে ধীরে তা সম্প্রসারিত হয়। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।